আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যাকে আমরা অপচয় বললে চিনে থাকি। আজকের এই অধ্যায় থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যেটি এসেছিল যশোর বোর্ড 2024 সালে। যশোর বোর্ড 2024-এ সাধারণত আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে এখান থেকে। আমরা পূর্বের ভিডিওতে যশোর বোর্ড 2024-এ 9 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে তার সমাধান করে দিয়েছি। আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। আজকে আমরা দ্বিতীয় প্রশ্নটি আপনাদেরকে সমাধান করে দিব। সকলেই প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনাদের জন্য বুঝতে সহজ হয়। যশোর বোর্ড 2024-এর 11 নম্বর সৃজনশীলে আমাদেরকে বলছে, গুপ্ত কোম্পানি 2021 সালের 1 জানুয়ারি তারিখে 2,80,000 টাকা একটি মেশিন ক্রয় করে। এটির সংস্থাপন খরচ ছিল 20,000 টাকা। তারপরে বলছে আনুমানিক আয়ুষ্কাল 10 বছর ও ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। 2023 সালের 1 জুলাই তারিখে মেশিনটি 2,20,000 টাকা বিক্রি করা হয়েছিল। 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করা হয়। খুবই সহজ একটি অঙ্ক। এরপরে ক নম্বরে আমাদেরকে বলছে মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে 2022 ও 2023 সালে জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। এরপরে বলছে ঘ নম্বরে 2022 ও 2023 সালের অবচয় সঞ্চিতি হিসাব ও মেশিন হিসাব তৈরি করো। অবচয় সঞ্চিতি বলতে বোঝানো হচ্ছে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বের করতে বলছে। তো এই ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব সমাধান করে দেব। ক নম্বরে এখানে বলছে মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলছে। তো ভালো করে মনে রাখেন, একটি স্থায়ী সম্পত্তির লাভ বা ক্ষতির পরিমাণ যখনই আপনি বের করতে যাবেন তখন আপনাকে কয়টি ধাপ অতিক্রম করতে হবে, অর্থাৎ কয়টি ধাপে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনাকে বই মূল্য অথবা পুস্তক মূল্য বের করতে হবে। লাভ বা ক্ষতি বের করার জন্য অবশ্যই বই মূল্য বা পুস্তক মূল্য বের করে নিতে হবে। এরপর আপনাকে অবচয়ের পরিমাণটাও বের করতে হবে। তো দেখেন আমাদের এখানে সূত্র প্রথমত যেটি জানতে হবে যে বই মূল্য কাকে বলে। এখানে বই মূল্য যে কথা, পুস্তক মূল্য কি কথা, একই কথা। বই মূল্য বা পুস্তক মূল্য সেম কথা। এটি ভালো করে আপনাদেরকে জানতে হবে এটি কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে মেশিনের মোট মূল্য, যে স্থায়ী সম্পত্তি থাকবে তার মোট মূল্য বের করতে হবে। মেশিনের মোট মূল্য, মেশিনের মোট মূল্য, সেখান থেকে বিয়োগ করতে হবে আপনাকে পুঞ্জীভূত অবচয়। কি বিয়োগ করতে হবে? পুঞ্জীভূত অবচয়টা আপনাকে বিয়োগ করে ফেলতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝি যে যখনই আমাদেরকে বলবে একটি স্থায়ী সম্পত্তির লাভ বা ক্ষতি বের করতে তখন আমরা বই মূল্য বা পুস্তক মূল্য বের করব মেশিনের মোট মূল্য বিয়োগ পুঞ্জীভূত অবচয়। তা আমাদেরকে এখানে জানতে হবে মেশিনটির মোট মূল্য কত। ভালো করে মনে রাখেন, একটি স্থায়ী সম্পত্তি আপনি ক্রয় থেকে শুরু করে প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত, ভালো করে মনে রাখেন, একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত বা সংস্থাপন করা পর্যন্ত যেই ব্যয় হবে তাকে সাধারণত ওই স্থায়ী সম্পত্তির মোট মূল্য বা ক্রয় মূল্য বা অর্জন মূল্য বলে। তো আমাদের এই মেশিনটি দেখেন ক্রয় করা হয় 2,80,000 টাকা একটি মেশিন ক্রয় করা হয়। তাহলে মেশিনটির ক্রয় মূল্য হচ্ছে 2,80,000 টাকা। দেখেন এটির সাথে যত আনুষঙ্গিক খরচ থাকবে অর্থাৎ অন্যান্য অতিরিক্ত খরচগুলো আপনি এখানে কি করবেন, যোগ করবেন। এখানে বলা হচ্ছে এটা সংস্থাপন খরচ ছিল 20,000 টাকা। অর্থাৎ যে মেশিনটা আপনি ক্রয় করছেন এটা আপনার প্রতিষ্ঠানে বসানোর জন্য খরচ দিয়েছেন কত, 20,000 টাকা। এই সংস্থাপন খরচটাকে অবশ্যই মেশিনের মোট মূল্য হিসাবে গণনা করা হবে। ভালো করে মনে রাখেন। তাহলে সংস্থাপনের 20,000 টাকা আমরা এখানে যোগ করব। যোগ করলে আমরা এখানে টোটাল মেশিনের মোট মূল্য পাবো। সেখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে পুঞ্জীভূত অবচয়। তো দেখেন আমরা এখানে যে কাজটি করব যে 3 লক্ষ টাকা আসবে আমাদের। এই 3 লক্ষ টাকা থেকে আমাদেরকে পুঞ্জীভূত অবচয় টাকাটা বিয়োগ করতে হবে। তো পুঞ্জীভূত অবচয় টাকা কত সেটি আমাদেরকে জানতে হবে। সেজন্য আপনাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, পুঞ্জীভূত অবচয় কি?
পুঞ্জীভূত অবচয় হচ্ছে প্রতি বছরের অবচয় যখন যোগ করবেন তখনই আপনি পুঞ্জীভূত অবচয় পাবেন। সেজন্য আপনাকে এখানে বের করতে হবে বাৎসরিক অবচয়। কি বের করতে হবে? বাৎসরিক অবচয়টা বের করতে হবে। তো আমরা এখানে বাৎসরিক অবচয় লিখব। বাৎসরিক অবচয় কত হবে দেখেন, যেহেতু এই মেশিনটি তারা 2021 সালের জানুয়ারিতে ক্রয় করে, তাহলে আমরা 2021 সালে বাৎসরিক অবচয়টা বের করে নিই আগে। তো বাৎসরিক অবচয় সূত্র আছে একটি, সেটি হচ্ছে মেশিনের মোট মূল্য, মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। ভালো করে মনে রাখেন, সরলরৈখিক পদ্ধতিতে যখনই আপনারা অবচয় বের করতে যাবেন তখন ভগ্নাবশেষ মূল্য আপনাকে কি করতে হবে? বিয়োগ করে ফেলতে হবে। আয়ুষ্কাল দ্বারা আপনাকে এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখেন, আমাদের এই যে অঙ্কটি আছে এটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। আজকের অঙ্কে বলছে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে যখনই অবচয় বের করতে যাবেন তখন স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে আয়ুষ্কাল দ্বারা ভাগ করবেন। তা আমাদের স্থায়ী সম্পত্তির মোট মূল্য 3 লক্ষ টাকা পেয়েছি আমরা একটু আগে। তো 3 লক্ষ টাকা আমরা এখানে বসাবো। এটি থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব। দেখেন, প্রশ্নে কিন্তু ভগ্নাবশেষ মূল্য আজকের অঙ্কে আছে। তারা বলছে আয়ুষ্কাল 10 বছর ও ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি আপনি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটি আর ব্যবহারের উপযোগী থাকে না, তখন এটিকে আপনি ভাঙারির দোকানে বিক্রি করে যে পরিমাণ অবশিষ্ট অর্থ পাবেন তাকে সাধারণত ভগ্নাবশেষ মূল্য বলে। তাহলে এই 10,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। আয়ুষ্কাল ছিল এই অঙ্কের ক্ষেত্রে 10 বছর, তারাই বলে দিয়েছে, তাহলে 10 দ্বারা আমরা ভাগ করে ফেলবো। তো দেখেন, আমাদের এখানে আসবে 2,90,000 টাকা। তো এইটিকে যখন আমরা 10 দ্বারা ভাগ করব তখন আমাদের এখানে আসবে 29,000 টাকা। এই যে 29,000 টাকা আসছে তাই হচ্ছে আমাদের জন্য বাৎসরিক অবচয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের পুঞ্জীভূত অবচয় এটি আমরা কিভাবে পাবো? এখানে আমরা বাৎসরিক অবচয় পেয়েছি। তো একটু আগে বলছি প্রতি বছরের অবচয় যখন আপনি যোগ করে ফেলবেন তখনই আপনি পুঞ্জীভূত অবচয় পাবেন। তাহলে আমরা এখানে বলতে পারি যে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত, আমি এখানে সংক্ষেপে লিখতেছি, আপনারা পুরোটা লিখবেন অবশ্যই খাতায়। পুঞ্জীভূত অবচয় বলতে বোঝানো হচ্ছে প্রত্যেক বছরে অবচয় যোগ করবেন। তো কত সাল পর্যন্ত আমরা অবচয় যোগ করব? দেখেন, যে মেশিনটির আমরা এখন লাভ বা ক্ষতি বের করতেছি সেটি কত সালে বিক্রি করা হয়েছে। এখানে তারা বলছে 2023 সালের 1 জুলাই তারিখে বিক্রি করা হয়েছে। ভালো করে বুঝেন। তাহলে এই মেশিনটি কতদিন ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে 2021 সালে। যেহেতু আমি 2021 সালের জানুয়ারিতে ক্রয় করছি তাহলে 2021 সালে ব্যবহার করা হয়েছে। এরপরে 2022 সালে আমি পুরো ব্যবহার করছি। কিন্তু 2023 সালে দেখেন, এখানে আমাদেরকে ভালো করে একটা জিনিস বুঝতে হবে। 2023 সাল পর্যন্ত আমি মেশিনটি ব্যবহার করি। ভালো করে বুঝে নিন সেটটি, কারণ এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা পুঞ্জীভূত অবচয় বের করব তখন আমরা কিভাবে বের করব? আমরা বলছি প্রত্যেক বছরের অবচয়কে আপনি যোগ করলে পুঞ্জীভূত অবচয় পাবেন। তাহলে 2021 সালের জানুয়ারিতে যেহেতু আমি মেশিনটি ক্রয় করি, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি মেশিনটি 12 মাস ব্যবহার করি। দেখেন, এরপরে 2022 সালেও সেম আমি পুরো 12 মাস ব্যবহার করি এই মেশিনটি। কিন্তু 2023 সালের জুলাইয়ের 1 তারিখে আমি এই মেশিনটি বিক্রি করে ফেলি। তাহলে আমরা যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত গণনা করি, এখানে আমাদের 6 মাস ব্যবহার করা হয়। জুলাই মাস কিন্তু গণনা করা হবে না, কারণ জুলাইতে বিক্রি করা হয়ে গেছে। তাহলে আমরা এখানে 6 মাস ব্যবহার করি। তাহলে টোটাল এই স্থায়ী সম্পত্তিটি আমরা ব্যবহার করি কত মাস? 30 মাস। এই যে 30 মাস ব্যবহার করছি, এই 30 মাসের অবচয়কে যখন আপনি যোগ করে ফেলবেন, তখনই আপনি এখানে পুঞ্জীভূত অবচয়টা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? সেজন্য আগে বাৎসরিক অবচয়টা বের করে নিয়েছি আমরা। এই 29,000 টাকা আমরা এখানে বসাবো। বসানোর পরে কত মাস আপনি ব্যবহার করছেন, তাহলে টোটাল মাস দ্বারা আপনি গুণ করে ফেলবেন। গুণ করার পর আপনি 12 দ্বারা ভাগ করবেন। ভালো করে মনে রাখেন, সবসময় 12 দ্বারা ভাগ করবেন। তাহলে এখানে আপনাদের কত আসছে দেখেন। তাহলে আপনাদের এখানে আসবে 29,000 গুণ 30 ভাগ 12, তাহলে আসবে আপনাদের 72,500 টাকা। এই যে 72,500 টাকা আসছে এটি হচ্ছে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। এখানে আপনারা চাইলে যেভাবে করতে পারেন, 29,000 টাকা আমাদের দ্বিতীয় বছর কি থাকবে? সমান থাকবে। প্রথম বছর 21,000 টাকা 21 সালে সমান। তাহলে আমরা এরকম করতে পারি যে 29,000 টাকা যোগ আবার 29,000 টাকা, কারণ সরলরৈখিক পদ্ধতিতে অবচয় প্রত্যেক বছর কি থাকে? সমান থাকে। তাহলে 2020-21 আমরা কত পাই? 29,000 টাকা যোগ করে ফেলবো। কিন্তু 2029 সালে এসে
আমরা এখানে ২৯,০০০-কে ৬ দ্বারা গুণ করব, ১২ দ্বারা ভাগ করে যে টাকাটা পাবো তার সাথে এটিকে যোগ করে ফেলবো। অর্থাৎ এখানে যে টাকাটা আসবে। যোগ করার পরে আপনারা টোটাল এখানে ৭২,৫০০ টাকাই পাবেন। তো এভাবে না করে আপনারা যত মাস ব্যবহার করবেন সবগুলারই গুণ করবেন, ১২ দ্বারা ভাগ করবেন। তাহলে আপনাদের এখানে আসবে ৭২,৫০০ টাকা। এখন আসেন আপনি এটিকে বিয়োগ করবেন। আমরা এখানে বিয়োগ করব ৩,০০,০০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ২,২৭,৫০০ টাকা। ২,২৭,৫০০ টাকা। এই যে ২,২৭,৫০০ টাকা আসছে এটি হচ্ছে আমার জন্য বই মূল্য। ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। এটি আমার জন্য কি? বই মূল্য। এখন যেহেতু আমাদেরকে লাভ বা ক্ষতি বের করতে হবে সেজন্য আমাদেরকে জানতে হবে যে বই মূল্য মানেটা কি? বই মূল্য মানে হচ্ছে বর্তমান মূল্য। কি মূল্য? বর্তমান মূল্য। ভালো করে মনে রাখেন। বই মূল্য মানে হচ্ছে বর্তমান মূল্য। তাহলে একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য হচ্ছে ২,২৭,৫০০ টাকা। আর এইখানে তারা বলছে ২০২৩ সালের জুলাইয়ের ১ তারিখে বলছে তারা ২,২০,০০০ টাকায় মেশিনটি বিক্রি করে। তাহলে আপনারা এখানে একটা জিনিস ভালো করে বুঝেন তো, যে স্থায়ী সম্পত্তির মূল্য ২,২৭,৫০০ টাকা, এটিকে যদি আমি ২,২০,০০০ টাকায় বিক্রি করি, তাহলে কি আমার এখানে লাভ হবে নাকি ক্ষতি হবে? অবশ্যই আমার এখানে কি হবে? ক্ষতি হবে। কারণ আমার স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্যই আছে ২,২৭,৫০০ টাকা। আর আমি এটিকে কমে বিক্রয় করে ফেলি। তাহলে অবশ্যই আমার ক্ষতি হবে। সেজন্য এখানে আমাদেরকে ক্ষতিটা বের করে নিতে হবে। তো দেখেন কিভাবে? লিখে নিব ক্ষতি। যে মেশিনের বিক্রয়জনিত ক্ষতি বা মেশিনের, এটি লিখতে পারেন মেশিনের বিক্রয়জনিত ক্ষতি। এটি আপনি বের করে নিবেন। তো কিভাবে বের করবেন? দেখেন বের করবেন বই মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বই মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো বই মূল্য ছিল আমাদের ২,২৭,০০০ টাকা, অর্থাৎ বর্তমান মূল্য ছিল এত। আমরা বিক্রয় করে ফেলছি ২,২০,০০০ টাকা। তাহলে আমাদের এখানে ক্ষতি হবে কত? ৭,৫০০ টাকা। এটি ছিল আমাদের আনসার, যে মেশিনে বিক্রয়জনিত ক্ষতির পরিমাণ হচ্ছে ৭,৫০০ টাকা। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। আর এই ক নাম্বারটি বুঝলে আপনারা অন্যান্য অঙ্কগুলো বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে খ নাম্বার বলছে ২০২২ ও ২০২৩ সালের জাবেদা দাখিলে দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। এখানে আপনাদেরকে জাবেদা দাখিলা দিতে বলছে। খুবই সহজ একটি বিষয়। জাবেদা দাখিলা দেওয়ার জন্য আপনাদেরকে মনে রাখতে হবে এই ধরনের, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে আপনাকে ৩ টি জাবেদা অবশ্যই জানতে হবে। একটি জাবেদা হচ্ছে যখন আপনি স্থায়ী সম্পত্তি ক্রয় করবেন তার জাবেদা দিতে হবে। ওই স্থায়ী সম্পত্তি আপনি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এর যে অবচয় বা ক্ষতিটা হবে তার জন্য আপনাকে একটি অবশ্যই জাবেদা দিতে হবে। এরপরে এই যে অবচয় হবে, অবচয়টা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। আর এই ব্যয়কে হিসাব খাত শেষে বন্ধ করে দিতে হয়। সেজন্য অবচয় বন্ধের জন্য একটি জাবেদা দিতে হবে। এই ৩ টি জাবেদা অবশ্যই আপনাকে জানতে হবে। এরপরে বাড়তি আরেকটি জাবেদা হবে, সেটি হচ্ছে আপনি যখন স্থায়ী সম্পত্তিটি বিক্রি করে ফেলবেন তার জন্য আপনাকে একটি জাবেদা দিতে হবে। এই ৪ টি জাবেদা আপনাদের প্রত্যেককে জানতে হবে। আজকের অঙ্ক সেম আমাদেরকে এই ৪ টি জাবেদার সম্মুখীন হতে হবে। তো দেখেন আমাদেরকে বলছে ২০২২ ও ২০২৩ সালের জাবেদা দাখিলা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা কিভাবে দিব? আমরা অবশ্যই কোম্পানির নাম লিখে নিব, এখানে জাবেদা কথাটা লিখে নিব, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে আমরা ঘর করে নিব। তো যেহেতু আমাদেরকে ২২ ও ২৩ সালে জাবেদা দিতে বলছে তো আমরা এখানে লিখে নিব ২০২২। ২০২২ কথাটা লেখার পরে এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি জাবেদা দিব? অনেকে যে ভুলটি করে, অনেকেই মনে করে যে এখানে আমি ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে ২,৮০,০০০ টাকা দিয়ে যে মেশিনটি ক্রয় করছি, তাহলে আমার প্রতিষ্ঠানে মেশিন হিসাব ডেবিট আর নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট, সে জাবেদাটি আমরা এখানে দেব। কিন্তু আপনাকে প্রশ্নে কি বলছে যে ২০২১ সালে জাবেদা দিতে? না। তাহলে আপনাকে বলছে ২০২২ ও ২৩। এখন আপনাকে চিন্তা করতে হবে ২০২২ ও ২৩ সালে কি জাবেদা হবে? একটি জাবেদা হবে মেশিন হিসেবে, মেশিন ক্রয়ের জাবেদা হয়, অবচয়ের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ২০২২ সালে আপনি কি কোনো স্থায়ী সম্পত্তি প্রশ্নে ক্রয় করছেন? দেখেন আজকের অঙ্কে ২০২২ সালে আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করেন নাই। তাহলে ২০২২ সালে কি এখন আপনাকে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা দিতে হবে? তার মানে একটি জাবেদা আপনার জন্য বাদ হয়ে যাবে। কারণ এখানে ২০২২ সালে আপনি স্থায়ী সম্পত্তি ক্রয় করেন নাই। আর ২ টি জাবেদা আছে। একটি হচ্ছে অবচয়ের জাবেদা, আরেকটি হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তাহলে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর ৩১ তারিখ। ডিসেম্বর ৩১ তারিখ। ডিসেম্বর ৩১ তারিখ আপনি এখানে লিখে নিবেন। লেখার পর আপনাকে এখানে দিতে হবে অবচয়ের জাবেদা।
তখন হবে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। ভালো করে মনে রাখেন, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে এই সালে যেহেতু আমি স্থায়ী সম্পত্তি ক্রয় করিনি, তার মানে ওই ক্রয় জাবেদা আমি দিব না, আমি বাকি দুইটি জাবেদা দিব, একটি হচ্ছে অবচয় জাবেদা আর একটি হচ্ছে অবচয় বন্ডের জাবেদা। কত টাকা লিখবো? আমরা এখানে দেখেন ক নাম্বার আপনাদেরকে দেখিয়েছি যে আমি স্থায়ী সম্পত্তির 1 বছরের বার্ষিক অবচয় কত পেয়েছিলাম? 29,000 টাকা পেয়েছিলাম। এই যে 29,000 টাকা 2021 সালে পেয়েছি, 2021 সালে কিন্তু 12 মাস ব্যবহার করছি। সেম 2022 সালেও আমি এটি 12 মাস ব্যবহার করছি। তাহলে 2022 সালে আমাদের 29,000 টাকা অবচয় থেকে যাবে, কারণ আমরা এখানে সরলরৈখিক পদ্ধতি করি। সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরে স্থায়ী সম্পত্তির পরিমাণ কি হয়? সমান হয়। আপনি যেহেতু এখানে অবচয়ের জাবেদা দিয়েছেন, অর্থাৎ অবচয় ধার্যের জাবেদা যখন আপনি দিয়েছেন, এখানে আপনারা ব্যাখ্যা যেটি লিখবেন সেটি খেয়াল করেন। অবচয় ধার্য করা হলো, এটির জন্য অবশ্যই ব্যাখ্যাটা লিখে দিবেন। যেহেতু এখানে ব্যাখ্যার প্রয়োজন নাই বলছে, আমরা এখানে লিখব না। তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। এখানে ডিসেম্বর 31 তারিখ দেওয়ার কারণ হচ্ছে অবচয় সবসময় হিসাবকাল শেষে কি করা হয়? ধার্য করা হয়। এখন আসেন, অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, আর এই ব্যয়কে হিসাবকাল শেষে অবশ্যই বন্ধ করে দিতে হবে। সেজন্য আপনি এখানে কি দ্বারা বন্ধ করবেন? আপনি এখানে বন্ধ করবেন আয় সারাংশ অথবা আয় বিবরণী দ্বারা। তো আমরা এখানে লিখে নিব আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট। দেখেন অনেকেই জাবেদাগুলো মুখস্থ করে, জাবেদাগুলো মুখস্থ করার কোনো কিছুই নেই। আপনাকে এখানে একটু ভালো করে বুঝতে হবে। আপনি যে হিসাবটাকে বন্ধ করবেন সেই হিসাবটা পূর্বে কোথায় ছিল? ডেবিট দিকে। এখন বন্ধ করার সময় তাকে ক্রেডিট দিকে নিয়ে যাবেন। আর একে বন্ধ করা হয় আয় সারাংশ অথবা আয় বিবরণীর মাধ্যমে। এখানে ব্যাখ্যা লিখবেন অবচয় বন্ধ করা হলো। ব্যাখ্যার যেহেতু প্রয়োজন নেই, লেখার প্রয়োজন নেই। তাহলে এই 29,000 টাকা আমরা কি করব? বন্ধ করে ফেলবো। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আসেন, আমাদেরকে যেহেতু 2023 সালে যেতে বলছে, তাহলে 2023 সালে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে 2023 সালে আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন কিনা। যদি 2023 সালে স্থায়ী সম্পত্তি ক্রয় করেন তাহলে অবশ্যই ক্রয়ের জাবেদা দিতে হবে। আর যদি না করেন তাহলে সেম আপনাকে অবশ্যই দুইটি জাবেদা দিতে হবে। তো আমরা এখানে লিখে নিব, দেখেন এখানে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে জুন 30। কেন জুন 30 এখানে লিখছি? ভালো করে বুঝেন। কারণ এখানে 2023 সালে আপনি জুলাইয়ের 1 তারিখে মেশিনটি বিক্রয় করে ফেলেন। তাহলে জুলাইয়ের 1 তারিখে যদি আমি বিক্রয় করে ফেলি তাহলে জুন পর্যন্ত ব্যবহার করছি 2023 সালে। সেজন্য 2023 এর জুন 30 তারিখ লিখে ফেলবো। আর এখানে লিখে ফেলবো অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের হয়ে যাবে কি? ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটি লেখার পরে আমরা এখন প্রশ্ন হচ্ছে কত টাকা লিখবে এখানে অবচয়ের ঘরে। তো দেখেন অবচয়ের ঘরে যখন আপনি যাবেন তখন 2023 সালের অবচয়ের পরিমাণটা আপনাকে বের করতে হবে। কিভাবে? আমরা 1 বছরে বার্ষিক অবচয় পেয়েছিলাম 29,000 টাকা। কিন্তু 2023 সালে এসে কি আপনি স্থায়ী সম্পত্তি 1 বছর ব্যবহার করছেন? না। আপনি জুনের 30 তারিখ পর্যন্ত ব্যবহার করছেন। তার মানে আপনি 6 মাস ব্যবহার করছেন। সেজন্য 6 দিয়ে গুণ করবেন, 12 দ্বারা ভাগ করবেন। তাহলে আপনাদের এখানে আসবে 14,500 টাকা। এটি হচ্ছে 2023 সালের অবচয়ের পরিমাণ। তাহলে 14,500 টাকা আমরা এখানে লিখে ফেলবো। 14,500 টাকা। এটিকে আপনি বন্ধ করে ফেলবেন। তাহলে আমরা বন্ধ করব সেই তারিখেই, জুনের 30 তারিখে। তো আমরা এখানে লিখব আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট হবে। অবচয় হিসাব ক্রেডিট। এটি ক্রেডিট করে ফেলবেন। এই 14,500 টাকা আপনাকে বন্ধ করে ফেলতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের করা শেষ। দেখেন 2023 সালে আমাদের কিন্তু আর কোনো জাবেদা হবে না। এখন আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, 2023 সালে আপনি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করছেন কিনা। যদি বিক্রয় করেন তাহলে অবশ্যই বিক্রয় জাবেদা দিতে হবে। আজকের অঙ্কে কিন্তু আমরা 2023 সালের 1 জুলাই তারিখে একটি মেশিন কি করে বিক্রয় করে ফেলি, তাহলে আমাদেরকে বিক্রয় জাবেদা দিতে হবে। তো আমরা এখানে লিখে নিব জুলাইয়ের 1 তারিখ, জুলাই 1, 2023 জুলাই 1।
এখন আসেন জাবেদা কিভাবে দিবেন। ভালো করে মনে রাখেন, যখন আপনি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করবেন তখন অবশ্যই আপনার কাছে নগদ টাকা আসবে। তো আপনি এখানে লিখে নিবেন নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, কারণ আমার থেকে নগদ টাকা আসবে। অন্যদিকে একটি স্থায়ী সম্পত্তি আপনার চলে যাবে, তাহলে আপনি লিখবেন মেশিন হিসাব ক্রেডিট, কারণ স্থায়ী সম্পত্তি কমে যাবে আপনার থেকে, তাহলে আপনি এখানে কি লিখবেন যে মেশিন হিসাব ক্রেডিট। ভালো করে মনে রাখেন, একটি সম্পদ আমার দিকে বৃদ্ধি পেয়েছে, নগদে বিক্রি করাতে অর্থাৎ মেশিন বিক্রি করাতে নগদ টাকা আসছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। অন্যদিকে মেশিন নামক সম্পদ কমে গিয়েছে, সেজন্য এটিকে করছি ক্রেডিট। এখন আসেন, এই যে মেশিনটা বিক্রয় করছি, এই মেশিনটা বিক্রয় করে কি আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? ক নাম্বারে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ক্ষতি হয়েছিল। তো আপনি এখানে লিখবেন মেশিনের বিক্রয়জনিত ক্ষতি হিসাবকে কি লিখবেন? এখানে আপনি ডেবিট লিখবেন। তাহলে এখানে আমরা লিখব বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয়জনিত ক্ষতি হিসাব, বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট। মনে করেন ক্ষতি মানে হচ্ছে ব্যয়, ব্যয় সবসময় ডেবিট দিকে যাবে। এখন আসেন, ভালো করে মনে রাখেন, একটি স্থায়ী সম্পত্তি যখন আপনি বিক্রয় করে ফেলবেন, সাথে সাথে আপনি কি করবেন? আপনি তার সকল হিসাব বন্ধ করে ফেলবেন। ভালো করে মনে রাখেন, যে স্থায়ী সম্পত্তি আপনি বিক্রি করবেন তার কোনো হিসাব আপনার কাছে রাখবেন না, আপনি সাথে সাথে এটিকে বন্ধ করে ফেলবেন। সেজন্য বলা হয় কোনো স্থায়ী সম্পত্তি যখন আমরা বিক্রয় করব তার সাথে সাথে তার সকল হিসাব আমরা বন্ধ করে ফেলবো। ঠিক আমাদের এখানে পুঞ্জীভূত অবচয় যেটি আছে, এখন সেটিকে আমরা এখানে বন্ধ করে ফেলবো। তো আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয়। ভালো করে মনে রাখেন, পুঞ্জীভূত অবচয় হিসাব। তো পুঞ্জীভূত অবচয় হিসাব আমরা এখানে ডেবিট দিকে লিখবো। ভালো করে মনে রাখেন, পুঞ্জীভূত অবচয় সবসময় ক্রেডিট দিকে থাকে, যখন আপনি এটিকে বন্ধ করবেন এটি ডেবিট দিকে চলে আসবে। এই সাইডটা আপনাদেরকে বুঝতে হবে। মেশিন বিক্রি করছি নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। অন্যদিকে মেশিন বিক্রি করাতে ক্ষতি হয়েছে, তাকে আমরা ডেবিট দিকে লিখে ফেলবো। আর মেশিনটি বিক্রি করার সাথে সাথে তার সকল ব্যয় আমরা বন্ধ করে ফেলবো। তো সকল ব্যয়কে একসাথে বলা হয় পুঞ্জীভূত অবচয়, সেজন্য পুঞ্জীভূত অবচয়টাকে আমরা বন্ধ করে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা। দেখেন, আমি মেশিনটি যখন বিক্রয় করছি তখন নগদ আসে আমার কাছে 2,20,000 টাকায় বিক্রি করছি, তাহলে নগদে আসে 2,20,000 টাকা। এই 2,20,000 টাকা আমরা এখানে বসাবো। এরপরে পুঞ্জীভূত অবচয় হিসাব আমরা ক নাম্বার আপনাদেরকে দেখিয়েছিলাম 72,500 টাকা একসাথে টোটাল ব্যয়কে আমরা বন্ধ করে ফেলবো। বিক্রয়জনিত ক্ষতি, যে স্থায়ী সম্পত্তিটি বিক্রয় করছি তার ক্ষতি হয়েছিল কত? 7,500 টাকা। এখন আমরা এই সবগুলোকে যোগ করে মেশিন হিসাব বরাবর বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে 2,20,000 টাকা যোগ 72,500 টাকা যোগ করবো আমরা 7,500 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে দেখেন, আপনি কিন্তু যখনই মেশিনটি ক্রয় করছিলেন তখন 2,80,000 টাকা দিয়ে ক্রয় করছেন, তার সংস্থাপন ছিল 20,000 টাকা, টোটাল ছিল 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা কিভাবে বের হয়েছে আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। তো দেখেন, আমরা অনেকে মনে করি এখান পর্যন্ত আমাদের অঙ্কটি শেষ। আমি আপনাদেরকে একটু আগে বলছি যে হিসাবকাল শেষে আমাদেরকে ব্যয় কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। মনে রাখেন, একটি হিসাবকাল শেষে আয়, ব্যয়, উত্তোলন এই 3টি জিনিস অবশ্যই বন্ধ করতে হয়। আমাদের এখানে বিক্রয়জনিত যে ক্ষতি আছে এই ক্ষতিটা আমার জন্য একটি ব্যয়, আর এই ব্যয়কে এখন আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আর এটিকে বন্ধ করতে হবে হিসাবকাল শেষে। তো এখানে জুনে যেহেতু আমাদের হিসাবকাল শেষ হয়, তাহলে আপনি এখানে জুন লিখে ফেলতে পারেন। তো জুন 30, জুন 30 এটি লিখে নিতে পারেন। তো আমরা এখানে লিখে নিব যে ক্ষতি হয়েছে, এটি ডেবিট দিকে আছে, তো আমরা এখানে লিখে নিব আয় সারাংশ হিসাব ডেবিট, আর মেশিনের বিক্রয়জনিত ক্ষতি হিসাব ক্রেডিট। কত টাকা ছিল ক্ষতি? 7,500 টাকা। এটিকে আপনি বন্ধ করে ফেলবেন। তো আশা করি আজকের অঙ্কে আপনারা খ নাম্বারটি ভালোভাবে বুঝতে পারছেন। এই জাবেদাটি বুঝলে আপনি খুব সহজে এখানে যে গ নাম্বারে বলছে অবচয় সঞ্চিত হিসাব ও মেশিন হিসাব তৈরি করতে সেটি পারবেন। এখন আসেন, যেখানে যেখানে আপনাদের অবচয় সঞ্চিতি মানে কি? অবচয় সঞ্চিতি এটি সমার্থক শব্দ, লিখে রাখেন, আমি লিখিতে আপনাদের কাজে লাগবে। অবচয় সঞ্চিতি মানে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় আপনাদেরকে বের করতে বলছে। তো দেখেন, পুঞ্জীভূত অবচয় হিসাব বা অবচয় সঞ্চিত হিসাব যখনই বের করতে বলবে, জাবেদায় যে জায়গায় থাকবে পুঞ্জীভূত অবচয় বা অবচয় হিসাবটি, তখন আপনি এখানে কি করবেন?
যে ওই এন্ট্রিগুলো দ্বারা আপনাকে হিসাবটি তৈরি করতে হবে। আর মেশিন হিসাব যে কথাটি আছে দেখেন মেশিন হিসাব আছে জুলাইয়ের ১ তারিখে, তাহলে শুধুমাত্র জুলাইয়ের ১ তারিখে মেশিন হিসাবে এই কথাটি আসবে। আবার আমি এখন যখন করাবো তখন আপনারা বুঝতে পারবেন। যেহেতু ২০২২ সাল বলছে। এখন আসেন পুঞ্জীভূত অবস্থায় আমাদের আছে এখানে আর এখানে। এই ২ টি নিয়ে এখন আমাদেরকে অঙ্কটি করতে হবে। তো আমরা এখানে গ নাম্বার আপনাদেরকে বুঝিয়ে দিব। আশা করি বুঝতে পারবেন একটু পরেই। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। গ নাম্বার আমাদেরকে বলছে ২০২২ ও ২০২৩ সালের অবচয় সঞ্চিতি হিসাব ও মেশিন হিসাব তৈরি করো। তো আমাদেরকে হিসাব বলতে সাধারণত খতিয়ানকে বুঝিয়ে থাকে। তো খতিয়ান আমরা অবশ্যই খতিয়ানে করে নেব। এখানে আমি চলমান জের ছকের মাধ্যমে করাবো। কারণ চলমান জের ছকের মাধ্যমে এটি করতে ইজি। তো আমরা এখানে অবশ্যই লিখে নিব অবচয় সঞ্চিতি হিসাব অথবা পুঞ্জীভূত অবচয় হিসাব। কথা দুইটি একই কথা। হিসাবের কোড নং, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। অবশ্যই মনে রাখেন জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট। এরপর হচ্ছে মেশিন হিসাব, হিসাবের কোড নং, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট। তো আমাদেরকে এখানে যেহেতু ২০২২ এর করতে বলছে তাহলে আমরা ২০২২ সালে এখানে লিখে নিব ডিসেম্বর ৩১ তারিখ লিখে নিব। দেখেন ২০২২ সালে যখন জাবেদা দিয়েছিলাম তখন পুঞ্জীভূত অবচয় জাবেদা দিয়েছে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিত হিসাব করি তাহলে তার বিপরীতের কথাটা ছিল আমাদের অবচয় হিসাব। তো আমরা এখানে অবচয় হিসাব কথাটা লিখে নিব। দেখেন তখন আমাদের কিন্তু অবচয় পুঞ্জীভূত অবচয়ের টাকা ছিল ক্রেডিট দিকে, সেজন্য আমরা ২৯,০০০ টাকা ক্রেডিট দিকে লিখে ফেলবো। যে হিসাবটি করতেছেন সেই হিসাবটির টাকা কোন দিকে আছে তাকে তার দিকেই লিখে ফেলবেন। এরপর আসেন ২০২২ সালে কিন্তু আমাদের পুঞ্জীভূত অবচয় জাবেদা একটিই ছিল, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আর কোনো কিছু ছিল না। তো আমরা সেজন্য এখানে ২৯,০০০ টাকা কি করব ক্রেডিট দিকে নিয়ে যাব। কারণ আমাদের ২০২২ সালে পুঞ্জীভূত অবচয়ের উদ্বৃত্ত হবে ২৯,০০০ টাকা। ২০২৩ সালে যাব। তো সেম ডিসেম্বর ৩১ তারিখ আমরা এখানে লিখে নিব। লেখার পর লিখব এখানে অবচয় হিসাব ডেবিট, কারণ তখনই আমরা পুঞ্জীভূত অবচয়ের জন্য একটি জাবেদা দিয়েছিলাম। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে তখন কত টাকা ছিল জাবেদার যান? জাবেদা দেখবেন যে আপনারা ১৪,৫০০ টাকা পুঞ্জীভূত অবচয় হিসেব বরাবর ক্রেডিট দিকে দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব? ২০২৩ সালে আর কোনো পুঞ্জীভূত অবচয় জাবেদা নেই। সেজন্য পূর্ববর্তী বছরের যে উদ্বৃত্ত ক্রেডিট দিকে আছে, এখনো কিন্তু এই টাকাটা ক্রেডিট দিকে আছে। তাহলে ক্রেডিট যদি মিলে যায় তাহলে অবশ্যই আমরা যোগ করে ফেলবো। তাহলে দেখেন আপনাদের এখানে কত আসবে? ৪৩,৫০০ টাকা। এই ৪৩,৫০০ টাকাই হচ্ছে আপনার জন্য পুঞ্জীভূত অবচয়ের উদ্বৃত্ত অথবা অবচয় সঞ্চিতির উদ্বৃত্ত। এবার আসেন আমাদেরকে মেশিন হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে গড়টি আশা করি বুঝতে পারছি। তো ২০২২ এ যাব আমরা। যেহেতু আমাদেরকে ২২ সাল বলছে, এখানে আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। মেশিন হিসাব যখন করতে যাবেন তখন আপনাকে দেখতে হবে ২০২২ সালে আপনি কোনো মেশিন ক্রয় করছেন কিনা, তার জন্য জাবেদা দিয়েছি কিনা। আমরা কিন্তু জাবেদায় কোনো মেশিন হিসেবের টাকা লিখিনি, অর্থাৎ মেশিন হিসাব নামে কোনো জাবেদা দিই নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ২০২২ সালে আমাদের কি হবে? এখানে আপনি লিখবেন জানুয়ারির ১ তারিখ, জানুয়ারির ১ তারিখ। এটি লেখার পরে দেখেন ২০২১ সালে ভালো করে মনে রাখেন, ২০২১ সালে আমি ৩ লক্ষ টাকা দিয়ে যে মেশিনটি ক্রয় করি, এই মেশিনটি কি ২০২২ সালে আমার কাছে নেই? অবশ্যই আছে। ভালো করে মনে রাখেন ২০২১ সালে যে মেশিনটি আমি ক্রয় করব, এটি অবশ্যই ২০২২ সালে আমার কাছে থাকবে। তাহলে পূর্ববর্তী বছরের কোনো কিছু যদি বর্তমান বছরে আসে, তখন তাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখে ফেলি। সেজন্য আমরা এখানে লিখে ফেলবো ব্যালেন্স বি/ডি। এটি লেখার পরে কত টাকা ছিল আমাদের মেশিনটি? ৩ লক্ষ টাকা। সংস্থাপন ছিল ২০,০০০, ক্রয় করছি ২,৮০,০০০। এই ৩ লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে দেব। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আসেন ২০২২ সালে আমাদের আর মেশিন নিয়ে কোনো কিছুই হবে না। এখন যেতে হবে ২০২৩। এটি যাওয়ার পর আমরা এখানে লিখে ফেলবো জানুয়ারির ১ তারিখ। কারণ কেন? কারণ ২০২১ সালে যে মেশিন আপনি ক্রয় করছেন সেটি ২০২২ সালেও আছে, ২০২৩ সালেও আপনার কাছে থাকবে। তাহলে আপনি তখন লিখবেন ব্যালেন্স বি/ডি, এটি লিখে নিবেন। লেখার পরে দেখেন আমাদের এই ৩ লক্ষ টাকা ২০০০ কি করবে? ২০২৩ সালেও থেকে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে ২০২৩ সালে এসে আমি কি করছি? এই স্থায়ী সম্পদ ৩ লক্ষ টাকার স্থায়ী সম্পত্তিটি বিক্রয় করে ফেলছি। তখন কিন্তু আমরা বিক্রয়ের জাবেদা দিয়েছি। দেখেন কিভাবে দিয়েছি? নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। তাহলে মেশিন কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। সেজন্য আপনাকে এখানে যে কাজটি করতে হবে, লিখতে হবে জুলাইয়ের ১ তারিখ, জুলাই ১ তারিখ। কারণ জুলাইয়ের ১ তারিখে আমি মেশিনটি বিক্রয় করি। আর মেশিনের উল্টো দিকের কথা কি আছে? নগদান হিসাব আছে। সেজন্য আমরা এখানে লিখে দিব
নগদান হিসাব। নগদান হিসাব লেখার পরে আরেকটি জিনিস আছিল মেশিনের উল্টো দিকের কথা, পুঞ্জীভূত অবচয় হিসাব। এই পুঞ্জীভূত অবচয় হিসাব কথাটা আমরা এখানে লিখে নিব। এরপরে আরেকটি কথা ছিল বিক্রয়জনিত ক্ষতি। তো বিক্রয়জনিত ক্ষতি হিসাব কথাটা আমরা এখানে লিখে নিব। বিক্রয়জনিত ক্ষতি হিসাব এটি আমরা এখানে লিখে নিব। তো দেখেন এখন আমরা মেশিন হিসাব করতেছি, তাহলে মেশিন হিসাব যখন আমরা করব তখন মেশিন কোন দিকে ছিল, বিক্রয় করাতে ক্রেডিট দিকে ছিল, তাহলে তাদের টাকাটা আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেব। নগদ বরাবর কত ছিল, নগদ বরাবর ছিল আমাদের 2,20,000 টাকা। পুঞ্জীভূত অবচয় বরাবর টাকা ছিল আমাদের কত ছিল, 72,500 টাকা। এরপরে ক্ষতি ছিল কত টাকা, 7,500 টাকা। এই যে আমরা ক্রেডিট দিকে টাকাগুলো বসাবো, আমি আবার বলি যেহেতু মেশিন হিসাব ক্রেডিট দিকে আছে, টাকাগুলো ক্রেডিট দিকে বসাবো। এখন আমরা এখানে কি করব, আমাদের এখন উদ্বৃত্তের ঘরে আছে কত, 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা মেশিনটি দেখেন এখানে আছে ক্রেডিট দিকে আর উদ্বৃত্ত আছে ডেবিট দিকে। তাহলে ডেবিট ক্রেডিট যেহেতু না মিলে তখন আমরা অবশ্যই বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে থাকবে 80,000 টাকা। 3 লক্ষ থেকে 2,20,000 বিয়োগ করব। এরপরে আমরা এখানে 80,000 টাকা থেকে 72,500 টাকা বিয়োগ করলে আমাদের এখানে আসবে 7,500 টাকা। এরপর আমরা এই টাকা থেকে এটি বিয়োগ করব, তাহলে দেখবেন যে আপনাদের ফলাফল 0 আসবে। তাহলে যখনই আপনি একটি স্থায়ী সম্পদ বিক্রয় করবেন, তার যখন হিসাব করতে যাবেন তখন অবশ্যই তার ব্যালেন্স 0 চলে আসবে। আমি আশা করি আপনাদেরকে পুরো সৃজনশীল প্রশ্নটি বোঝাতে পেরেছি। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমাদের পাশে থাকেন এবং ভিডিওটা অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।